সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, আজকে আমরা কথা বলবো আমদানি রপ্তানি এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি এই বিষয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ফজলে শামীম আহসান, সহসভাপতি বিকেএমইএ, এবং কবির আহমেদ, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত। আমরা যে এই বিষয়ে কথা বলবো আজকে আমদানি রপ্তানি এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি। আমরা দেখলাম যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে নতুন একটা ঘটনা ঘটে গেল, যেটা আসলে খুবই দুঃখজনক। একই সাথে অর্থনীতির ক্ষেত্রে ওইটা বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে। আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই যে ইন্টারনেট বন্ধ ছিল প্রায় 5 দিন ধরে, এটা তারপর পাশাপাশি অনেক জায়গায় যেই সহিংসতাগুলো হলো, এগুলোর মাধ্যমে অর্থনীতির উপরে কিভাবে ইম্প্যাক্টটা পড়ছে বা কতটুকু ক্ষতির সম্মুখীন আমরা হয়েছে, এবং এটা রিকভারেবল কিনা বা রিকভার হতে গেলে কতদিন সময় লাগবে? ধন্যবাদ। আসলে আমাদের যে ক্ষতিটা হলো গত 4 দিন ফ্যাক্টরি বন্ধ থাকাতে, এখানে আসলে দু রকমের ক্ষতি। এটা ফিনান্সিয়াল, আর একটা হলো যে আমাদের যেটা আমরা বলি যে আমাদের ইমেজ বা আমাদের যে রেপুটেশন, সেটা একটা লস। ফিনান্সিয়াল যদি বলেন, ফিনান্সিয়াল শর্ট টার্মের আমাদের ক্ষতির পরিমাণ আমরা এখনো পুরোপুরি ক্যালকুলেট শেষ করতে পারিনি, বাট ওভারঅল আমাদের যে আইডিয়া আমাদের এখন পর্যন্ত এসেছে, তাতে প্রায় আমাদের 4,000-4,500 কোটি টাকার মতো আমাদের এই 4 দিনে ক্ষতি হয়েছে। এর ভিতরে আমাদের স্যালারি লস আছে, আমাদের প্রোডাকশন হয়নি অলমোস্ট 4 দিন। সেই সাথে আমাদের কিছু ফ্যাক্টরিগুলোতে ভ্যান্ডালিজম হয়েছে, আমাদের একটা ফ্যাক্টরি সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছে। এরকম নানানভাবে আমাদের একটা ক্যালকুলেশন করে এই একটা আমাদের লসের পরিমাণ আছে। আর লং টার্ম লস ফিনান্সিয়ালি আমাদের কিছু হবে, কারণ এখন আমাদের নিটওয়্যারের জন্য বিশেষ করে অর্ডার প্লেসমেন্টের একটা সময়। এই সময়টায় আমাদের স্যাম্পলগুলো যায় বায়ারদের কাছে এবং তারা ওইখানে একটা চুজ করে। সো আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোর স্যাম্পলগুলো টাইমলি পৌঁছে যাবে, আমাদের স্যাম্পলগুলো কিছুটা লেট হবে। ফলে সেখানে গিয়ে হয়তো আগামী সিজনের জন্য আমাদের কিছু অর্ডার আমরা হয়তো বা কিছুটা লস করতে পারি, বাট সেটা কী পরিমাণ হবে সেটা আসলে এই মুহূর্তে আমরা জানতে পারতেছি না, এবং আমরা কত কুইক সেটা রিকভার করে সেই প্রোগ্রামটা আমরা ধরতে পারবো তার উপরে নির্ভর করে। আর ইন্টারনেটের কথা যেটা বলেন, সেটা তো আসলে একটা ইমেজের ব্যাপার, একটা ট্রাস্টের ব্যাপার বায়ারদের কাছে, যে আমাদের কোভিড ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি গুড। আমাদের সরকার এবং সবার সহযোগিতায় তখন আমরা কোভিড ম্যানেজমেন্টটা এমনভাবে করেছিলাম যে সারা বিশ্বের একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ ইজ এ প্রেডিক্টেবল কান্ট্রি, ইজ নট আনপ্রেডিক্টেবল। যে ভিয়েতনাম কখন বন্ধ করে দিচ্ছে, কম্বোডিয়া কী হচ্ছে, কেউ জানতেছিল না, বাট আমরা খুবই সুন্দরভাবে টাইম নিয়ে আমরা কাজ করতেছিলাম, আগের থেকে বলে সব কিছু করে। বাট এই সাম্প্রতিককালে যে হঠাৎ করে এই একটা ঘটনা, আন্দোলন সব দেশেই হয়, ঝামেলা হয়, বাট ইন্টারনেটেরটা বন্ধ থাকা থেকে যে বাইরে একটা খুব একটা অরিড হয়ে গিয়েছিল। যদিও একটা ভালো জিনিস যে শনি আর রবিবার ছিল, ইউরোপের বন্ধ ছিল, আমাদের মেন এন্ড কনজিউমার যে কান্ট্রি আমেরিকার বন্ধ ছিল, বাট তারপরেও এই নিউজে যখন ইন্টারন্যাশনাল নিউজে যখন এই জিনিসগুলো দেখানো হলো, তখন তারা অরিড হয়ে আমাদেরকে যোগাযোগের চেষ্টা করা শুরু করলো, কিন্তু তারা করতে পারে নাই। ফলে সেই জায়গাটাতে আমি যখন গতকাল সব মেইলগুলো পেলাম, দেখলাম যে অর্ডারের খবরের থেকে সবাই আমরা কেমন আছি, ফ্যাক্টরি কী অবস্থা, এগুলো জানতে সবাই উদ্গ্রীব আর কি। সো এই জায়গাটাতে আমাদের ইমেজের একটু সমস্যা হলো। বাট রিকভারির কথা যদি বলেন, অফকোর্স আমরা রিকভার করে আসবো, কারণ অতীতে আমরা এরকম অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আমরা ফেস করেছি। কখনো কিছুটা সময় লেগেছে, কখনো অল্প সময়ের মধ্যে, বাট আমাদের বিশ্বাস, আমি বিলিভ করি যে আমরা খুব সহজেই এটাকে অচিরেই আমরা আসলে এটাকে ওভারকাম করে আসবো হোপফুলি। কিন্তু আমরা কিছু সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম, যারা ফ্রিল্যান্সার আছে, যারা অনলাইনে কাজ করে, যাদের পুরো কাজটাই আর কি ইন্টারনেটের উপর বেস করা, তাদের অনেকেই বলছে যে নেট না থাকার কারণে দেখা যাচ্ছে বায়াররা অন্য মানুষদেরকে হায়ার করে নিচ্ছে, তো তারা 2 দিনের মধ্যেই হয়তো বা চাকরি হারিয়ে ফেলছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই যে চাকরির লসটা হচ্ছে, বা এখানে আবার একটা কর্মসংস্থান চলে যাচ্ছে ইন্টারনেটের কারণে, তো এইটা কিভাবে রিকভারেবল? এইটা আসলে খুব সিরিয়াস ইস্যু। আমি যেটা এখানে দেখেন, আমাদের তো গার্মেন্টস, সো আমাদের প্রোডাক্ট বেসড জিনিস, সো এখানে আমাদের করেসপন্ডেন্সের কারণে একটু মিসট্রাস্ট সৃষ্টি হয়, একটু হয় বাইরা, বাট এটাকে একটা সময় ওভারকাম করা যায়। কিন্তু আমাদের দেশে এমন অনেক বিজনেস আছে যেটা নাকি রিয়েল লাইভ বিজনেস আমরা যদি বলতে পারি। যেমন ধরেন আপনার একটা ইন্স্যুরেন্স সাপোর্ট দেওয়া হয়, যিনি বলে আমাদের যে ফোনের মাধ্যমে, যে একটা ইউএসএ একজন কাস্টমার ফোন করতেছে, বাট সে ভাবতেছে এটা ইউএসএতেই কেউ ফোনটা ধরছে, আসলে এটা বাংলাদেশে ধরতেছে। সো
এই টাইপের। তারপর অনলাইন বিজনেস যেগুলো থাকে, ইভেন এফ কমার্স, এখন ফেসবুক বেস কমার্স একটা বড় একটা আসলে অর্থনীতির একটা বড় আমাদের বিজনেসে করে, অনেক ছোট ছোট ক্ষুদ্র মাঝারি ইন্ডিভিজুয়াল লেভেলে করে। এই জায়গাগুলোতে আসলে এই যখন ট্রাস্টের সমস্যা হবে, একটা যখন ইউরোপের একজন কাস্টমার একটা ডেডলাইন মিস বাংলাদেশে দিয়েছে, ধরেন একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য অনলাইনে একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন, সে টাইমলি ডেলিভার না করার সাথে সাথে কিন্তু তার সাথে প্রথমে যেটা হয় যে তুমি টাইমলি ডেভেলপ করো নি, তোমার ব্যবসা বন্ধ, তোমার সাথে আমি আর কখনো ব্যবসা করব না, দেন সেটা অন্য দেশের কাউকে এটা দিয়ে দিচ্ছে। ফলে তাদের লসটা আসলে রিকভার করার মতো না, আর তাদের ইনভেস্টমেন্টটা খুব ছোট থাকে, ইন্ডিভিজুয়াল লেভেলে থাকে। ফলে একটা মানুষ যখন পড়ে যায় তার আসলে ঘুরে দাঁড়ানোটা খুবই কষ্টকর। মানে এটা আসলে বলে বোঝানোর মতো না। কারণ ওভারঅল সিচুয়েশন যদি বলেন 3,000-4,000 কোটি টাকা কোনো ব্যাপার না, বাট যে ফ্যাক্টরিটা পড়ে গেল তার 150 কোটি টাকাটা কিন্তু তার লাইফ শেষ। মানে তার জায়গা থেকে এটা অনেক বড় একটা তার জায়গা থেকে এক ইন্ডিভিজুয়াল লেভেলে শেষ হয়ে যায় মানুষ। জনাব কবির আহমেদ, আমি আপনার কাছে একটু আসতে চাই, বাংলাদেশে কয়টি এয়ার এক্সপ্রেস সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে আমি আপনার কাছে একটু জানতে চাই, এবং তারা বাংলাদেশকে কিভাবে আসলে সার্ভ করছে, কিভাবে সার্ভিস দিচ্ছে, এটা একটু আপনি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আপনার আসলে এটা এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এটা সম্বন্ধে অনেকের জানা নাই, বাট আপনি এটা নিয়ে আসছেন আজকে। এটা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা একটা আন্তর্জাতিক এক্সপ্রেস কোম্পানিদের একটা প্রতিষ্ঠান। এখানে আমাদের সর্বসাকুল্যে মেম্বার আছে টোটাল প্রায় 86টা এখন। এদেরকে লাইসেন্স দিয়ে থাকে পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন অথরিটি থেকে, আমরা প্রথম লাইসেন্স প্রাপ্ত হই। তারপরে আমাদের একটা বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স নিতে হয়, সেটা নিতে হয় কাস্টমস থেকে। এই অবস্থা আমাদের 35টা কোম্পানি লাইসেন্স পেয়েছে, আর 16টা কোম্পানির লাইসেন্স প্রক্রিয়া আছে, টোটাল 52টা আমাদের যোগ হবে। কারণ এখানে আরেকটা শর্ত আছে, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক যারা ওয়ারহাউস বরাদ্দপ্রাপ্ত হয় তারাই শুধু লাইসেন্সটা পাবে। তো সেই হিসাবে আমরা ধরে নেন যে এখন বর্তমানে 35টা কাজ করছে, আর 16টা হয়তো সপ্তাহ 2 মধ্যে আমাদের অনবোর্ড হবে। আচ্ছা আচ্ছা, এয়ারপোর্টে যেই সিএনএফ এর যে স্ট্রাইকটা হলো, সেটার কারণটা কি বলে আপনি মনে করেন, আর আমদানি রপ্তানি কিভাবে এফেক্টেড হচ্ছে এটা দিয়ে? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের বিকেএমইর ভাইস প্রেসিডেন্ট মহোদয় আছেন, উনি আরও বলবেন আশা করি, বিজেপির থেকে ওনারা বলবেন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অন্যতম একটা ব্যাকওয়ার্ড লিকেজ হলো এই এক্সপ্রেস মাধ্যমে আনিত স্যাম্পলগুলো, সোয়াসগুলো এবং অন্যান্য ছোটো ছোটো জিনিসগুলো, লাইফ সেভিং মেডিসিন এবং এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে আসে, যেটা একদম 0 ডেতে ডেলিভারি দেওয়ার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে সরকার এবার চিন্তা করলো যে এটাকে 0 ডেজে কীভাবে ডেলিভারি দেওয়া যায়, এবং সেটার জন্য সরকার একটা এই বাজেটে একটা আইন জারি করলো, এছাড়া 207 এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদেরকে সেই ক্ষমতাটা দেওয়া হলো। তারা 0 ডের মাধ্যমে নিজস্ব অর্থায়নে কাস্টমসকে তারা অনলাইনে পেমেন্ট দিয়ে কাস্টমস টাকাটা কেটে নেবে অনলাইনে আমাদের অ্যাকাউন্ট থেকে, সাথে সাথেই 0 ডেতে মালটা ডেলিভারি হবে। এটা 4টা ক্যাটাগরি করে দিয়েছে, আর আপ টু 30 কেজি পর্যন্ত। তো এতে করে হয় কি, যখন আমরা এটা শুরু করলাম তখন দেখা গেল যে যেই মালটা আজকে সকালে আসছে দুপুরের মধ্যে সেটা আমাদের কাস্টমাররা পেয়ে যাচ্ছে। তো এখন ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্সি, ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশন, তারা দেখলো যে এই শিপমেন্টগুলো কাজগুলো তারা আগেই ক্লিয়ার করতো। এখন তারা চিন্তা করছে যে যদি এটা এক্সপ্রেস কোম্পানিগুলো করে তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হবে, সেই জন্য তারা এটার জন্য আন্দোলনে আসছে। আমি তাদের আন্দোলন, তাদের যৌক্তিক এই কারণ আছে সেটা আমি জানি না, কিন্তু এটা সরকারের একটা আইন, আর তাদের যদি কোনো কথা থাকে বা কিছু থাকে নিশ্চয়ই তারা সেটা প্রতিবাদ করবে জাতীয় রাজস্ব বোর্ডে। কিন্তু সেখানে স্ট্রাইক করাটা আমার মনে যৌক্তিক হয় না, এবং এতে করে অসংখ্য স্যাম্পল এবং সেটা পচনশীল মাল এবং লাইফ সেভিং থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামাদি সেটা আটকা পড়ে গেছে। এবং কিছু কিছু মানুষ আছে যাদের 10 দিন 12 দিন যাবতীয় পড়ে আছে, ওরা আমাদেরকে ফোন দিয়েছে। আর সেখানে এয়ারপোর্ট একটা কেপিআই, এখানে যদি কোনো আন্দোলন সংগ্রাম হয় সেটা হলে আমাদের এয়ারপোর্টের নিরাপত্তার ঝুঁকি হয়ে যায়, এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃক হয়তো আমাদের রেটিংটাও কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা অনেক বড় একটা ইমেজ, এবং এয়ারপোর্টের এরিয়াতে কিন্তু কোনোদিন কোনো দিন আন্দোলন হবে না। এবং আমরাও আমাদের আরও কয়েকটা সংগঠন আছে, আমাদের অনেক দাবি দেওয়া সবসময়ই আছে, কিন্তু আমরা কোনোদিন আন্দোলন এয়ারপোর্টে করি নাই, বরঞ্চ আমরা সেটা আমাদের রেগুলেটরদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে আমরা সুরাহা করার চেষ্টা করেছি। তো আমি মনে করি যে
এটা সত্যিকার অর্থেই এটা অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করেছে। ইভেন গতকালকে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়েছেন, বিসিসি প্রেসিডেন্ট আমাকে ফোন দিয়েছিলেন। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে না, আমরা এটা কাস্টমারের সাথে কথা বলে আমরা এটা প্রাথমিকভাবে এখন সাময়িকভাবে আমরা সুরাহা করেছি। ডেলিভারি শুরু হয়েছে গতকালকে বিকাল থেকে শুরু হয়েছে, বাট এটা মরার উপর একটা খড়ার গার মতো। এদিকে তাদের এদিকে একটা ঝামেলা স্টুডেন্টদের ছিল, তার উপরে আবার ওই একটা ঝামেলা, সব মিলে আমাদের আমদানি বাণিজ্যের উপরে ঢাকা এয়ারপোর্ট দিয়ে অনেক বড় একটা সমস্যা গেছে। এবং কাস্টমার্স অ্যাসোসিয়েশন আমাদের এক্সপোর্টের যে শিপমেন্টগুলো সেটারও কাজ করে নেই, যাতে করে ঢাকা এয়ারপোর্টে এখন কয়েক হাজার এক্সপোর্ট কার্গো স্তূপাকার হয়ে গেছে, যেটার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কমপক্ষে আমাদের এক্সপোর্টে অন্তত $1 বেশি এয়ার ফ্রেটটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভয়াবহ। জনাব ফজলে শামীম আহসান, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনি বললেন যারা ব্যক্তিগত পর্যায় থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত এবং যারা অনলাইন বিজনেসগুলো করে থাকে, তো তারা এই আন্দোলনের মাধ্যমে যেভাবে এফেক্টেড হলো, বাইরের দেশ থেকে তারা বঞ্চিত ছিল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে, তো তাদের এই ক্ষতিটা বা তারা যদি কোনো দাবি দাওয়া নিয়ে আপনাদের কাছে আসে, আপনাদের কোনো অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হবে কিনা? আচ্ছা, আমি আপনার কোশ্চেনটা দেওয়ার আগে একটু কবির ভাইয়ের সাথে এটা অ্যাড করে নিই। জি জি অবশ্যই। আগের বিষয়টাতে যে আসলে আমাদের যে এনবিআর থেকে যে সার্কুলারটা জারি হলো, আমরা বিভিন্ন সময় এনবিআর অনেক সমালোচনা করি ব্যবসায়ী মহল থেকে, বাট আমি মনে করি এটা একটা খুবই ভালো একটা সার্কুলার ছিল এবং এটা আসলে ব্যবসা বান্ধব ছিল, মানে নিঃসন্দেহে। কারণ আমরা কখন কখন এয়ার এক্সপ্রেসের মাধ্যমে আমরা আনি, আমরা যখন কবির ভাইদেরকে যখন আমরা ব্যবসা করি ওনাদের সাথে, তখন মানে আমরা একদম যখন বিপদে পড়ি। কারণ নর্মালি স্বাভাবিক একটা আপনার জাহাজের যখন একটা গুডস আসে তখন এটা খরচ অনেক কম পড়ে, নর্মাল এয়ারে একটা যদি আমরা গুডস করি তারপরে এটা এক্সপেন্সিভ হয়, বাট কুরিয়ার অবশ্যই অনেক বেশি এক্সপেন্সিভ। বাট উনি যেটা বলেন, যখন আমাদের লাইফ সেভিং ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়, যে আমার একটা স্যাম্পল আনতে হবে, স্যাম্পলটা ডেভেলপ করে আমি আবার বাইরের কাছে আবার পাঠাবো, এবং এখন ফাস্ট ফ্যাশনের যুগে টোটাল কাস্টের মধ্যে আমার হয়তো সময় থাকবে 20 দিন 25 দিন, তো ফলে আমার ওই কুরিয়ারের 7 দিন 14 দিন সময় নষ্ট করার সময় আমার কাছে নাই, আমার প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। তখন আমরা আসলে ডে টু ডে ডেলিভারিটা আমরা চাই, এবং আমরা ওনাদেরকে তখন আপচার্জ পে করে হলো আমরা তখন সময়ের মূল্যটাকে বেশি দিই। এই ক্ষেত্রে যদি এনবিআর যে আইনটা তৈরি করেছে, এটা আমরা খুবই এটা সাধুবাদ জানাই, এবং এই জন্যে যে একটা আমাদের সিএনএফ এজেন্ট ভাইরা যে একটা আন্দোলন করেছিল, এটার মধ্যে আসলে আমাদের দেশের একটা ইমেজ খুব বড় ক্ষতিগ্রস্ত হলো। মানে আমার বায়ার এন্ডে আমার দেশের এই ছাত্র আন্দোলন যেরকমভাবে একটা ইম্প্যাক্ট ফেলেছে, ব্যবসায়ীরা কিন্তু ওইটার থেকে তার বেশি সমস্যা ছিল যে আমার গুডসটা এয়ারে গিয়ে পড়ে আসে এয়ারপোর্টে, কিন্তু গুডসটা ফ্লাই করতেছে না। ইটস নট বিকজ অফ এই আন্দোলন, বিকজ অফ ওই সিএনএফ আন্দোলন। তো সেটা আমাদের জন্য আসলে ইম্প্যাক্টটা বাইরের কাছে কোনো অংশে কম না, যদিও আমাদের সাধারণ মানুষ এই বিষয়টা জানে না, বাট আমাদের জন্য এটা একটু বড় একটা সমস্যা ছিল। বাট ধন্যবাদ কবির ভাই এবং ওনাদের অ্যাসোসিয়েশনকে যে এরা সমাধানে ওনারা আসতে পেরেছেন, সাময়িক সময়ের জন্য হলেও। আমি আশা করি এটা একটা পূর্ণাঙ্গ সমাধানের দিকে যাবে। আর আপনি যেটা বলছিলেন যে যারা ফ্রিল্যান্সার কাজ করে তাদেরকে আমাদের করণীয়, আসলে দেখেন এখানে প্রথমত হলো যে এইটা একটা হোয়াইট কালার জব, এবং যারা এই কাজটা করে তারা আসলে যথেষ্ট কিছুটা শিক্ষিত, তারা শিক্ষিত মানুষ, ফলে তাদেরকে আমাদের আসলে ব্যবসা দিয়ে সাহায্যটা করতে হবে, আমাদের অন্য কোনো উপায় তাদেরকে আসলে হেল্প করার ওনারাও নেবেন না, আমাদেরও করার অপশন নাই। বাট আমি মনে করি বাংলাদেশের ডিজিটালাইজেশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের উচিত বাংলাদেশি ব্যবসায়ী সমাজের আমরা যারা আছি এন্টারপ্রেনার, তারা বাংলাদেশে যদি ওনাদেরকে বেশি এখন সোর্স করতে পারি, ওনাদেরকে যদি আমরা বেশি বেশি কাজ দিতে পারি, যে সফটওয়্যার বা অ্যাপসগুলো আমরা বিদেশ থেকে সোর্স করি বা বিদেশের আমরা যদি ইউজ করে থাকি, সেগুলো দিয়ে যদি আমরা ওনাদেরকে সাহায্য করতে পারি কাজগুলো দিয়ে, সেটাই হবে সবচেয়ে বড় সহযোগিতা, যে দেশের একটা মার্কেট গড়ে তোলা ওনাদের জন্য। ডেফিনেটলি সেটাই আশা করি আসলে, কারণ এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে, মানে আমরা তো কখনো এটা কল্পনা করিনি যে এতদিন ধরে ইন্টারনেট সংযোগটা বিচ্ছিন্ন থাকবে। তো হয়তো বা তাদের ওই প্রি প্ল্যানিংটা বা প্রি প্রিপারেশনটাও ছিল না, যেটা আর কি পরবর্তীতে তাদেরকে ফেস করতে হয়েছে। তো আশা করছি যে এটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনি জনাব কবির আহমেদ, আমি আপনার কাছে একটু জানতে চাই যে দ্রুত পণ্য খালাস বিধিমালা 2024 যেটা প্রণয়ন সরকার করবে, এটা বাস্তবায়ন হলে আসলে আমরা কি কি সুবিধা পেতে পারি? ওটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলছিলাম, এটা SRO 207, সেটা অ্যাকচুয়ালি সংসদে যখন আইন বাজেট পাস হয়েছে, এটা কিন্তু 6 তারিখ থেকে এটা অলরেডি পাস হয়ে গেছে আইনটা। আচ্ছা, তো যেহেতু আইনটা পাস হয়ে গেছে, এখন এটা পালন করা আমরা বাধ্য। আমরা যদি এটা পালন না করি, এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো, তাহলে আমাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে।
তো কনসিকুয়েন্টলি আমাদের আর কিছুই করার নাই। তো এখানে আমরা যেহেতু কাজ করতে পারি নাই প্রথম থেকে, যেহেতু সিএনএফ এজেন্ট তারা ধর্মঘট করছিল, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে তারা আসলে সেখানে মানে খুবই অনেক বড় আন্দোলন করছিল, এবং আমাদের বিশেষ করে আমার নাম ধরে, কমিশনার সাহেবের নাম ধরে সহ আর অন্যান্যদের অনেক যেসব কথাগুলো বলেছে, এটা আসলে ব্যবসায়িক কোনো ভাষা না। যাই হোক, এটা হয়তো তারা কষ্টের থেকেই করেছে, ক্ষোভের থেকেই করেছে। তো কিন্তু মূল জিনিসটা হচ্ছে কি, এটা আমাদেরকে এখন প্রতিপালন করতেই হবে। হ্যাঁ, তবে এটা আমাদের ভিভি মহোদয় যেটা বলছিলেন বিকেএমইর, যে এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের ইন্ডাস্ট্রিতে। বিকজ উনি যখন একটা স্যাম্পল একদিনে পেয়ে যাবে, 0 ডেতে পেয়ে যাবে, ওনার স্যাম্পলটা আসলো 2 দিনে এয়ারফ্রেট হয়ে আসলো ঢাকা এয়ারপোর্ট থেকে, এটা 0 ডেতে ওনার হাতে এটা পৌঁছে গেল, তাহলে উনি ইমিডিয়েটলি কিন্তু ওনার প্রোডাকশন লাইনটা স্টার্ট হয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় ইম্প্যাক্ট। এবার লাইফ সেভিং মেডিসিনের ক্ষেত্র আর অনেক বড় উপকার, এবং আমাদের দেশে কিন্তু এখন কোল্ড চেইনটা ইম্প্যাক্টটা অনেক বেশি শুরু হয়েছে। তো যার কারণেই এই এক্সপ্রেস পদ্ধতিতে গভর্নমেন্ট যে এসআরওটা জারি করেছে, এটা কিন্তু একদম 100 ইন কমপ্লায়েন্স, মানে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী সেটা হচ্ছে। তো সুতরাং আন্তর্জাতিক পরিসরে যেভাবেই এক্সপ্রেস কোম্পানিগুলো কাজ করছে, এটারই কিন্তু একই ফর্মেটেড, এটা নতুন কিছু না। আগে যেটা আমরা কনভেনশনাল পদ্ধতিতে কাজ করতাম, সেটা এখন আমরা আন্তর্জাতিকভাবে কাজ করছি, বিকজ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপ্রেস সার্ভিস, এবং এটা অন্তত অনেক সময় 500 গুণ বেশি দিয়ে কিন্তু এই শিপমেন্টটা আসে। তো সেটা তো আর 2-3 দিন বসে থাকতে পারে না, বরং সেটা আমাদের উপরে অনেক বেশি দায়িত্ব যে আমাকে এই শিপমেন্টটা আমার ক্লায়েন্ট পাওয়ার আগে কাস্টমস অটোমেটিক একদম সাথে সাথে আমাদের অ্যাকাউন্টেতে পুরো টাকাটা কেটে নিয়ে যাবে। আমাকে পরে কাস্টমার থেকে ডেলিভারি দিয়ে পরে আমার থেকে টাকাটা নিতে হবে। তো যাই হোক, এটা ট্রানজাকশনটা ক্লিয়ার, এটা আমাদের সোনালী ব্যাংকে একটা প্রিপেড অ্যাকাউন্ট আছে কাস্টমসের। তো যখন আমরা অনলাইনে ডাটাটা এন্ট্রি করব, সেটা কাস্টমসের আশা করা সিস্টেম থেকে অটোমেটিক্যালি এটার ডিউটি ট্যাক্স যা আছে কেটে তারপরে এটা গ্রিন হয়ে রিলিজ হয়ে যাবে শিপমেন্টটা। তারপরে সাথে থাকবে শুধু ফিজিক্যালি আমাদের ওয়ারেস থেকে এটাকে নিয়ে যাওয়া। তো এটা খুবই সহজ এবং অত্যাধুনিক একটা পদ্ধতি, এবং আমি সত্যিকার অর্থেই জাতীয় রাজস্ব বোর্ডকে আমি ধন্যবাদ দিতে চাই, সরকারকে ধন্যবাদ দিতে চাই। এটা অসম্ভব একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। এটা মেঘ না চাইতে বৃষ্টির মতো আমাদের সবার জন্য, ব্যবসায়ী সমাজের জন্য আমি বলবো এটা। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব শামীম আহসান, আমি একটু জানতে চাই আপনার কাছে, আন্দোলন পরবর্তী আমদানি রপ্তানিটা গতিশীল হয়েছে কিনা? আগে যেমনটা যেই একটা ফ্লোতে ছিল, সেটা কি এখন এই কয়দিনের মধ্যে হয়েছে কিনা? যেহেতু আমরা জানি যে গতকালকে থেকেই সবকিছু মোটামুটি চালু হয়েছে কলকারখানাগুলো, তো গতকালকে আর আজকে মিলে আন্দোলন কি আগের মতো রূপ ফিরে পেয়েছে কিনা, দুঃখিত, উৎপাদন কি, প্রোডাকশন কি রূপ ফিরে পেয়েছে কিনা? হ্যাঁ, প্রোডাকশন খুব স্মুথলি চালু হয়ে গিয়েছে, কারণ 4 দিন শ্রমিকরাও আসতে পারেনি। তারা আসলে আমাদের পরিবারের মতো, তারাও যখন ফ্যাক্টরিতে এতদিন গ্যাপ যায়, তারাও আসলে উদ্গ্রীব হয়ে থাকে যে কারখানাতে আসার জন্য। ফলে যেটা হয়েছে, গতকাল যে কোনো কারখানাতে যে পরিমাণ আমাদের নর্মালি থাকে 85 to 90% প্রেজেন্স থাকে, কিন্তু গতকাল প্রায় বেশিরভাগ ফ্যাক্টরিতে 95-এর উপরে প্রেজেন্স ছিল। অনেকে জানতে পারছে না যে আসলে কলকারখানা খুলেছে, কারণ হয়তো বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে টেলিভিশন সংযোগটাও নেই, সেভাবে খবর জানতে পারছে না। তো তাদের কাছে এই নিউজটা পৌঁছাচ্ছে কিনা যে তাদের ফ্যাক্টরি অন হয়ে গেছে বা কিছু? আমার জানা মতে আমাদের গার্মেন্টস সেক্টরে আমি বলতে পারি যে শতভাগ শ্রমিকই জেনে গিয়েছে, বিকজ তারা টেলিভিশনে যাচ্ছে, স্ক্রল যাচ্ছে, এবং তারা একটা সোসাইটির মধ্যে বসবাস করে, তো গাজীপুর, নারায়ণগঞ্জ, চিটাগাং, ফলে তারা আসলে এটা জেনে গিয়েছে। এখানে আসলে কোনো সমস্যাটা হচ্ছে না, এবং আমাদের শ্রমিক উপস্থিতি সেটা প্রমাণ করে যে তারা জেনেছে, কারণ স্বাভাবিক সময়ের তুলনায় গতকাল অনেক বেশি শ্রমিকের উপস্থিতি ছিল আমাদের কারখানাগুলোতে। বাট আমদানি রপ্তানির গতি যদি বলেন, তাহলে না, অবশ্যই এটা ফেরত এখনো আসেনি, এবং এটা আসতে অনেক সময় লাগবে। তার কারণটা হলো যে ব্যাকলোডটা জমে গিয়েছে আমাদের পোর্টগুলোতে, সেই ব্যাকলোডটা এখন কিন্তু আমাদের শিপমেন্টগুলো যাবে। ফলে এই 4 দিনে যে শিপমেন্টগুলো আটকানো ছিল সেগুলো যাবে, ফলে একটা স্পিড হয়ে গেল এখানে। প্লাস শিপমেন্ট বা পোর্টের কার্যক্রম গতি স্লো থাকার কারণে যেটা হয়েছে যে ওইখানে একটা ব্যাকলোড জমছে, ফলে এই ডাবল ব্যাকলোড থেকে ছুটে আসছে, যেটা কবি ভাই বললেন যে ফ্রেট চার্জ বেড়ে যাবে, কন্টেইনার চার্জ বেড়ে যাবে, কন্টেইনার পাওয়া যাবে না। ফলে এই এফেক্টটা খুব সহজে আমার মনে হয় না যাবে, এটা আসলে কয়েক মাস লেগে যাবে আমাদের আসলে প্রথমত ব্যাকলগ থেকে উদ্ধার হতে, তারপরে যে রেটটা যেটা বাড়বে সেটাকে আবার স্বাভাবিক পর্যায়ে আনতে। ফলে এটা মনে হয় কয়েক মাসের একটা ধাক্কা যাবে আমাদের উপর দিয়ে। আচ্ছা, এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো অ্যাডভান্টেজ পাবেন কিনা, কোনো সুবিধা বা প্রণোদনার কিছু পাবেন কিনা? দেখেন, এখানে প্রণোদনার আগে আমাদের যেটা দরকার, যে এই 4 দিন যে আমাদের আমদানি রপ্তানি
অলমোস্ট বন্ধ ছিল, যদিও পোর্ট কার্যক্রম অফিসিয়ালি চালু ছিল, বাট আসলে তো আমরা আনতে পারিনি বিকজ রাস্তা বন্ধ। ফলে আমি তো ওইখান থেকে গুডসটা রিলিজ করে আমার ঢাকাতে বা নারায়ণগঞ্জে গাজীপুরে আনা আমার পক্ষে সম্ভব না। তো ফলে আমার এগুলো পোর্টে রয়ে গেছে। পোর্ট কি করছে এখন, মরার উপরে খরা গাজীরা বললেন যে পোর্ট এখন আমার ডেমারেজ চার্জ করতেছে। একে তো আমার সময় নষ্ট হয়েছে, আমি আনতে পারি নাই, আমার গুডস দেরি হচ্ছে, আমার শিপমেন্ট দেরি হচ্ছে, এখন পোর্ট আবার তার ওই ডেমারেজ চার্জ করা শুরু করেছে। তো আমরা অনেক উচ্চ লেভেলে যোগাযোগ করেছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই চার্জটা নেওয়া হবে না, বাট এখন পর্যন্ত কোনো সার্কুলার জারি হয় নাই। বলে আমি আসলে আবেদন করব সরকারের কাছে যে ইমিডিয়েটলি যেন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দিয়ে দেওয়া হয় যে এই 4 দিনের জন্যে বা এই 5 দিনের জন্যে আমাদের গত বৃহস্পতিবার থেকে বিশেষ করে এই বুধবার পর্যন্ত কোনো পোর্ট ড্যামারেজ নেওয়া হবে না। এইটা হলো গিয়ে একটি সরকারের কাছে আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হলো যে আমরা যা ব্যাকলটে তো পড়েছি, এখন যদি একটু এফিসিয়েন্সি বাড়ে, একটু বিজনেস ব্যবসা বান্ধব পরিস্থিতি ক্রিয়েট করে যদি নাকি এখন পোর্ট এবং কাস্টমস যদি নাকি একটু সহযোগিতা করে আমাদেরকে, তাহলে যে ব্যাকলটটা আসে সেটা দ্রুততার যতটুকু সম্ভব দ্রুততার সহিত আসলে সমাধান হবে। ফলে আমরা সরকারের নীতিগত সহায়তা এখানে চাচ্ছি। আচ্ছা, আমরা জানি যে পোশাক শিল্প বাংলাদেশের বড় একটা রপ্তানি খাত এবং এখান থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই আন্দোলনের আগে এমন কোনো চ্যালেঞ্জ কি ছিল যেটা আসলে আপনারা মনে করেন যে এই চ্যালেঞ্জগুলো না থাকলে এই খাত আরও বেশি এক্সপেন্ড করতে পারতো বা এই খাত আরও বেশি আমাদেরকে বৈদেশিক মুদ্রা আহরণে সাহায্য করতে পারতো? এরকম কি চ্যালেঞ্জ আপনারা আছে? অনেক বড় আলোচনা, আরেকটা প্রোগ্রাম লাগবে আপনার। তারপরে ছোট করে বলি যে হ্যাঁ, আমরা আসলে সবসময় যেটা বলি যে আমাদের আসলে নীতিগত সহায়তাটা, এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি এটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, বিশেষ করে কোভিডের পরে। যেটা দেখেন আগে কিন্তু আমাদের এই স্যাম্পল নিয়ে সিএনএফ আমাদেরকে দিত, আমাদের তো মাথা ব্যথা ছিল না, বাট কোভিডের পরে এটা এখন আমার 0 days ডেলিভারি আমার দরকার। এটা এখন চাহিদা থেকেই কিন্তু আইনটা তৈরি হয়েছে, এমনিতে কোনো একটা আইন পরিবর্তন হয় না। কিন্তু যেটা হচ্ছে যে এই যে এরকম একটা পজিটিভ আইন পরিবর্তন হলো, এরকম আসলে অনেকগুলো আমাদের আইন পরিবর্তন দরকার সরকারের থেকে, যুগের সাথে তাল মিলে। কারণ আমাদের যে বন্ডেড লাইসেন্স বিধিমালা আছে বা আমাদের যে এনবিআর যে লগুলো আছে, কাস্টমসের লগুলো আছে, এগুলো একটু অনেক দিন আগের, সেই 80-র দশকে মেনলি এগুলো করা হয়েছে। ছোট ছোট অবশ্যই কিছু পজিটিভ চেঞ্জ আছে, বাট আমার মনে হয় একদম টোটাল ভেঙে চুরে নতুন করে গড়ার সময় এসেছে। আমি এটিএন বাংলাতে একটা প্রোগ্রামে বলে গিয়েছিলাম যে এখন আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। তখন আমাদের কম্পিউটার ছিল না, ম্যানুয়াল পদ্ধতির উপর বেস করে আমাদের এই লাইসেন্সিং এবং সব নীতিমালাগুলো তৈরি করা, কাস্টমস বলেন যাই বলেন। এখন কম্পিউটারও শেষ হয়ে এখন আমাদের এআই যুগ চলে আসছে। ফলে এখন আমাদের নতুন আইন তৈরি করার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মাথায় রেখে সেইভাবে আমরা কীভাবে এটাকে আরও সহজীকরণ করতে পারি, আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে তাল মিলে না, আমি বলবো তাদের থেকেও আরও এগিয়ে গিয়ে আমরা কীভাবে একটা আইন তৈরি করতে পারি যেটা ব্যবসা বান্ধব হবে। এছাড়া আসলে আমাদের পক্ষে আন্তর্জাতিক ব্যবসা করাটা কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে। সেই সাথে তো ব্যাংকিংয়ের একটা ব্যাপার আছেই। আমরা সবাই জানি বাংলাদেশে একটা তারল্য সংকট আছে, ফলে আমাদের ফ্যাক্টরিগুলো ওই পরিমাণ এক্সপেন্ড করতে পারতেছে না। শুধুমাত্র ডলার তারল্য সংকট না, টাকারও একটা সংকট আমরা মাঝে মধ্যেই ফেস করি। ফলে এই জায়গাগুলোতে আসলে আমাদের জন্য একটি বড় সমস্যা, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। বিশেষ করে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের নীতিগত, আমি বারবার যেটা বলি, নীতিগত সহায়তা এবং টোল ভেঙে চড়ে একটা নতুন করে তৈরি হওয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট একটা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরবো। দর্শক, সময় হলো ছোট একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেডে। আমরা কথা বলছিলাম আমদানি রপ্তানি এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। জনাব শামীম আহসান, আমি আপনার কাছে একটু জানতে চাই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আপনারা আসলে পোশাক শিল্পের খাতটা কীভাবে কাজে লাগাচ্ছেন? এখন আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই পরিমাণে আমরা অ্যাডাপ্ট করি নাই, এটা আমাদের আসলে দুর্ভাগ্য। যদিও ওয়ার্ল্ড ওয়াইডই আমি যদি বলি আমাদের কম্পিউটার কান্ট্রিগুলো যে খুব বেশি করেছে তা না, বাট এখানে আসলে অনেক আমাদের থেকে আসলে অনেক এগিয়ে আছে বলা চলে। কিন্তু বলা চললেও আমি চায়নাতে গত এই কয়েকদিন আগেও গেলাম, বাট রেগুলারলি যাওয়া হয়, বা তারাও যে খুব বেশি পরিমাণে করেছে তা না। বাট আমার মনে হয় যে তারা করেনি দেখে আমরা করবো না সেটা না, বাট করার অনেক সুযোগ রয়েছে। আমরা কিছু কিছু শুরু করেছি আমাদের, যেমন এখন প্রোডাকশন মনিটরিং সিস্টেমগুলোতে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে কিছু কিছু ফ্যাক্টরিতে। বাট আমাদের এটাতে অনেক বড় সুযোগ, বিশেষ করে রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমরা এখনও যে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করি, যে পুরোনো সফটওয়্যার সিস্টেম, তাতে গিয়ে হয় কি আমাদের রিপোর্টিংগুলো অনেক সময় আমাদের মন মতো আসে না বা একটু ল্যাগিং থাকে। ফলে আমরা ওইটার থেকে যে পরিমাণ আউটপুট পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। ফলে ডিজিটাল হলেও ডিজিটালের আউটপুটটা নেওয়ার জন্যে, পুরো দমে নেওয়ার জন্য আমার মনে হয় যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টিগ্রেশন করাটা খুব বেশি জরুরি। এছাড়াও আমাদের যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট যেগুলো হয়, আমাদের যে
আমাদের কাপড়ের ব্যবহার বলেন বা আমাদের অ্যাক্সেসরিজের ব্যবহার বলেন, এখানে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমাদের ওয়েস্টেজ অনেক কমে আসবে, আমাদের প্রফিটেবিলিটি বাড়বে, আমরা মোর কম্পিটিটিভ হব ওয়ার্ল্ড মার্কেটে। এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ রয়েছে। অল্প অল্প, একদমই শুরু হয়নি তা না, কিছু কিছু ফ্যাক্টরি যারা অ্যাডভান্স লেভেলে চিন্তা করে, যেসব উদ্যোগ তারা শুরু করেছেন, এবং আমার মনে হয় যে এইটা নিয়ে আমাদের অনেক বেশি কাজ করার আছে এবং এই জায়গাগুলোতে এখন নজর দিতে হবে। কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের জন্য বা এই খাতে যেসব কর্মীরা আছে তাদের জন্য অনেকের কাছেই হয়তো বা নতুন, বা তারা এটার ফিচার সম্বন্ধে হয়তো বা প্রপারলি জানে না। তো সেই ক্ষেত্রে এটাকে ইউটিলাইজ করার জন্য তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়ার কোনো প্ল্যানিং আপনারা করেছেন কিনা? এখানে দুইটা পার্ট, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত জিনিসগুলোকে ডেভেলপ করা, আর আরেকটা হলো যে ইউজার। এটা একটা ভালো দিক হলো, এটা ইউজার হতে গেলে কোনো আপনার ইন্টেলিজেন্স থাকতে হয় না, বিকজ যেহেতু ইন্টেলিজেন্সটা মোটামুটি ওই পাশেই চলে গেছে, ফলে এটা ইউজ করা খুব সহজ হয় আর কি। আমরা যেরকম সার্চ ইঞ্জিন দিয়ে ইউজ করি বা মানে যেভাবেই হোক, মানে যেখানে যেটা অ্যাপ্লিকেশন থাকুক এটা ওরটা ওই করে নেয়, এটাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সৌন্দর্যটা আর কি। তো কমান্ডটা দরকার, এবং কমান্ডটা খুব সহজ কমান্ডই, আমরা যতগুলো এখন দেখতেছি খুব সহজ কমান্ডই হয়। কিন্তু যিনি ডেভেলপ করবেন সেটা আমাদের জন্য একটা সুযোগ, কারণ এখনও আমাদের এই জায়গাটা একদমই নতুন রয়ে গেছে, ফলে প্রচুর পরিমাণে কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে যে এই জিনিসগুলো ডেভেলপ করার জন্য। ফলে আমি মনে করি যে এখনই সুযোগটা নিয়ে নেওয়া উচিত যে বিদেশের অন্যরা এই জায়গাটা দখল করার আগে আমাদের দেশের যে আমাদের যারা নাকি এই সেক্টরগুলোতে কাজ করে, তারা যদি বিভিন্ন ট্রেনিং এবং কোর্সের মাধ্যমে এগুলো শিখে ফেলে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের এই 17 কোটি মানুষের দেশটাই একটা বড় মার্কেট হয়ে যাবে তাদের জন্য এই বেস্ট ডেভেলপ করার জন্য। জি, সেটাই আশা করছি। জনাব কবির আহমেদ, আপনার কাছে আমি একটু জানতে চাই, স্মার্ট বাংলাদেশ করতে এয়ার এক্সপ্রেস আপনি যেটা বলছিলেন, মানে তারা কিভাবে আসলে ভূমিকা রাখতে পারে ভবিষ্যতে, মানে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাদের কি কি পরিকল্পনা আছে? মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2041 স্মার্ট বাংলাদেশ, এটা সত্যিকার অর্থেই আমরা কিন্তু অলরেডি ওই হাইওয়েতে আছি। আমাদের এটা থেকে আর নামার কোনো সুযোগ নাই। সে তার সাথে তাল মিলিয়ে আমাদের যেই লজিস্টিক ইন্ডাস্ট্রিটা, আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের লজিস্টিক নীতি 2024 প্রথমবারের মতো আমাদের দেশে সেটা হয়েছে, এবং আমিও ওটার একজন সৌভাগ্যবান অংশীদার। আমি অনেকগুলো সাইটে সেখানে কাজ করেছি, অনেকগুলো কমিটিতে আমি কাজ করেছি। ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমি এটা গর্বের সহিত বলতে পারি, ভারতে লজিস্টিক নীতি তাদেরটা অনেক বড়, সেটা করতে তাদের অনেকগুলো এলিমেন্ট আছে সেটার, বাট আমাদের তো একদম ছোট না। পুরা একটা লজিস্টিক নীতি তৈরি করার জন্য ভারতে লেগেছিল 5 বছর। অনেকগুলো সংস্থা, অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউট সেটার জন্য কাজ করেছে। আমরা এটার জন্য 2 বছরের কম সময়ে আমাদের জাতীয় লজিস্টিক নীতিটা আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের এটার নেতৃত্বে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব জনাব তৌহিদুল হোসেন মিয়া মহোদয়, এবং ওনার নেতৃত্বেই কিন্তু আমরা এই কাজ করেছি। এবং তো এটাই কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশের একটা প্রথম ধাপ, আমরা এগিয়ে গেছি। তো আমার ভিশন হলো যে আমি সরকারের কাছে বলবো যে স্মার্ট বাংলাদেশের যদি যেতে হলে আমাদের এই সেক্টরে অন্তত আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমাদের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা আছে, যারা চাকরি প্রার্থী, অন্তত আমাদের সেক্টরের জন্য যদি, যেমন ইন্ডিয়াতে তারা 10 লক্ষর মতো নিয়েছে, গভর্নমেন্ট সেটা রিক্রুট করেছে, তারা গভর্নমেন্ট স্পন্সর করেছে, প্রাইভেট কোম্পানিগুলো স্পন্সর করেছে। তো আমাদের যদি ধরেন 200 কোম্পানি থাকে, সরকার যদি বলে ঠিক আছে প্রত্যেকটা কোম্পানি অন্তত 30 জন করে রিক্রুট করবে, সেখানে আমরা তাদেরকে স্মার্ট পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে কীভাবে ফ্রেটটা ম্যানেজমেন্ট করবে ওয়ার্ল্ড ওয়াইড। এখন কেউই কিন্তু স্মার্ট সিস্টেম ছাড়া কিন্তু আর ফ্রেট ট্রানজ্যাকশন করতে পারবে না, বিকজ এখন কনভেনশনাল পদ্ধতিতে কিন্তু কোনো ফ্রেট ট্রানজ্যাকশন হয় না। আমরা একটা শিপমেন্ট যখন আমরা করি, আমরা সেটা কিন্তু শুধু আমরা সিস্টেমে দেখি শিপমেন্টটা কখন কোথায় ট্র্যাকিং করতেছে, আমরা ট্র্যাকারের মাধ্যমে সেটা দেখে ফেলি। দ্যাট ইজ হাউ উই হ্যাভ টু ডু। এবং ওটার সাথে তাল মিলিয়ে আমরাও আমাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা সেইভাবে কিন্তু অলরেডি আমরা সেটা করে ফেলেছি। এখন আমাদের দরকার আমাদের ম্যান পাওয়ার দরকার, আমাদের সেরকম লোকজন দরকার। তো আমাদের যদি ছেলেদেরকে যদি সরকার স্পন্সর করে, আমরা 50-50 করে নেই, তাহলে হবে কি, যেমন আমরা হয়তো এই সেক্টরে আরও লক্ষ ছেলেপেলেরা কাজ করতে পারবে, এবং তারা এই ইন্ডাস্ট্রিটাকে মানে, কারণ ইয়াং জেনারেশন কিন্তু যত বেশি টেকনোলজির সাথে কোপ করতে পারবে, পুরোনো মানুষরা একটু কম পারবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই সেক্টরে এটার সাথে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সুযোগ আছে। এবং আরেকটা জিনিস আমি বলি, যেমন
আমাদের অথরাইজ ইকোনমিক অপারেটর যেটাকে বলা হয়, সেটা জাতীয় রাজস্ব বোর্ড আমি মনে করি এখন এই সেক্টরের জন্য অথরাইজ ইকোনমিক অপারেটর যদি দিয়ে দেয়, ওই যে এসআরওটার কথা আমি বলেছি এয়ার এক্সপ্রেসের জন্য, এমনি আমাদের প্রত্যেকটা সেক্টরে যেমন ফ্রেট ফরওয়ার্ডিংয়ে, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ে, শিপিংয়ে, সব সেক্টরে যদি সেই রকমভাবে স্মার্ট বাংলাদেশের আদলে যদি ডিজিটালাইজ করে দেওয়া হয়, পেপারলেস করে দেওয়া হয়, তাহলে হবে কি আমরা কেউ কারোর কাছে যাওয়া লাগবে না, এটা কিন্তু কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। এবং দ্যাটস হাউ জাতীয় রাজস্ব বোর্ড সেটা নিয়ে কাজ করছে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর আন্ডার NSWর আন্ডারে সেটা নিয়ে কাজ হচ্ছে। তো আমরা আশা করছি যে সেটা অচিরেই হয়ে যাবে। অ্যান্ড উই আর ভেরি মাচ উইথ দ্য স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট বাংলাদেশের সাথে আমাদের লজিস্টিক খাত, ফ্রেট প্রোডাক্ট সেক্টর এবং এয়ার এক্সপ্রেস সেক্টর অলরেডি আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনার আরও অনেক কিছু ছিল, কিন্তু অনুষ্ঠানের সময় আসলে একেবারেই শেষ। আপনারা ভালো থাকবেন এবং এটিএন বাংলার সাথে থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এবং আলোচনার সারসংক্ষেপ। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন।